মর্নিং। আজকে আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা পাহাড়ের দিকে। গতকাল ছিলাম মাঠায় নির্জনে রিসর্টে। মাঠাগুরুর ওপরের ছবি দেখিয়েছি আপনাদের, কিন্তু ফেরার সময় সত্যি খুব অসুবিধা হয়েছিল। অনেক রাত হয়ে গিয়েছিল, একেবারেই শুধুমাত্র হেড টর্চের আলো, আর কিছু নাই। হরকাতে হরকাতে কোনো রকমে নেমেছি। যাই হোক, তো সেটা একটা থ্রিল তো বটেই। এই মুহূর্তে আমরা চলেছি অযোধ্যা পাহাড়ের দিকে। পাহাড়ে উঠবো গাড়ি নিয়ে। আজ 24 তারিখ, ফলে টুরিস্ট কিছু বেশি হবে হয়তো। দেখি কতদূর কি দেখা যায়। অযোধ্যা পাহাড়ের রাস্তায় বেশ কিছুটা উঠে এসেছি। অসম্ভব সুন্দর রাস্তা করে দিয়েছে গভর্নমেন্ট, মানে যে কোনো গাড়ি খুব অনায়াসে উঠে আসতে পারে। আর মানে এত অপূর্ব লাগছে যে না থেমে পারলাম না। আমি এর আগেও অযোধ্যায় এসেছি বহুবার, কিন্তু এবারের এক্সপিরিয়েন্সটা একেবারে অন্য রকমের, অন্য লেভেলের লাগছে। এত আসলে কি বলুন তো, রাস্তাটা পায়ে হেঁটেই উঠেছি তো এর আগে, তখনকার এনজয় করার ব্যাপারটা অন্য রকম। আর গাড়িতে চলার, ড্রাইভ করার সময়কার এনজয় করাটা আর একটা অন্য রকমের। দুটোর মধ্যে কোনো তুলনাই চলে না। কিন্তু এই জায়গাটা এত সুন্দর লাগছে, পাখির ডাক কানে আসছে, একটা ঝর্ণার শব্দ কানে আসছে, তো সেই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে দূরে ওখানে আমাদের সমতলটা দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি এই মুহূর্তে বামনি ফলসের দিকে। বামনি ফলস হয়ে সেখান থেকে আমরা ওই আপার ড্যাম, লোয়ার ড্যাম যেগুলো বলে সেগুলোকে দেখব। আপাতত ওয়েদারটা একটু ইমপ্রুভ করেছে। সকালে বেরোতে পারিনি, তার অন্যতম কারণ ছিল কুয়াশা, মেঘলা, এটা এমন অবস্থা হয়েছিল যে ছবি তোলার পক্ষে খুব একটা সুইটেবল না। তো সূর্যটা একটু উঠেছে, এখন বেলাটাও বেড়ে গেছে, 11টার কাছাকাছি সময় হয়ে গেছে। জানি এই সময়টা ছবি তোলার পক্ষে খুব একটা ভালো নয়, কিন্তু এর থেকে আগে বেরোলেও কোনো লাভ হতো না। যাই হোক, আমরা একটা ছোট স্টপ দিলাম, এবার সোজা বামনির কাছে চলে যাই। বামনির কাছে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমরা এই মুহূর্তে অযোধ্যার পেঁচালো রাস্তা ধরে উঠে চলেছি। সুন্দর লাগছে। ওয়েদারটা আর একটু ক্লিন হলে, ক্লিয়ার হলে আরো ভালো লাগতো, কিন্তু এনিওয়ে ওটার উপর তো আমাদের হাত নেই। কিন্তু আমরা খুব এনজয় করছি, একটা নেক্সট লেভেল এনজয়মেন্ট এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা তো
নর্থ বেঙ্গলে গিয়ে অভ্যস্ত বা সিকিমে গিয়ে অভ্যস্ত, এটা মানে একদম সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, এক্সপ্লোর করলাম এখানটাকে। অযোধ্যাতে যে এত সুন্দর হয়ে গেছে, মানে ড্রাইভিং ডেস্টিনেশন হিসেবে এটা ভীষণ ভালো। অনেকটাই নর্থ বেঙ্গলে সেই মজাটা এখানেই পাওয়া যাচ্ছে। সেইটাই, যারা গাড়ি নিয়ে লকডাউনের মধ্যে যেতে পারছেন না অত দূর, বা সবাই তো সবসময় অত দূরের রাস্তা যেতে পারেন না, কারণ নর্থ বেঙ্গলের পৌঁছানোর রাস্তাটার ঝক্কিটা খুব বেশি, তো তারা এখানে এসে একটু ট্রাই করে দেখতে পারেন, মন্দ লাগবে না। এটার বামনি মনে হচ্ছে। এটা কি বামনি ফলস? কেন নাম বলো, সামনে গিয়ে গাড়ি লাগাচ্ছি, লাগিয়ে টুকটুক করে নেমে যাবো। দাঁড়িয়ে আছি মার্বেল লেকের সামনে। অ্যাকচুয়ালি এই যে জায়গাটা, এটা একটা মার্বেল কোয়ারি ছিল। দীর্ঘদিন ধরে মার্বেল কেটে নেওয়া হয়েছে, ওই যে পাথরের উপর থেকে দাগগুলো দেখা যাচ্ছে। মার্বেল কেটে নেওয়ার ফলে এই যে খাতটা তৈরি হয়েছিল, সেখানে বৃষ্টির জল জমে এই লেকটা তৈরি হয়েছে। এটা একটা আর্টিফিশিয়াল লেক, কিন্তু এটা এই মুহূর্তে অযোধ্যা পাহাড়ের যে ডেস্টিনেশন পয়েন্টগুলো, তার মধ্যে এটা একটা অন্যতম হট ডেস্টিনেশন হয়ে গেছে। এবং আজকে যেহেতু 24শে ডিসেম্বর তারিখ, ফলে প্রচুর লোক এসছেন, ওখানে প্রচুর গাড়ি রয়েছে। অ্যাকচুয়ালি এইখানে যে রাস্তাটা দেখা যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে নেমে আসে সবাই, কিন্তু আমরা এখান থেকে ওপরে চলে এসেছি গাড়ি নিয়ে, যে একটু ফাঁকা পাওয়ার জন্য। আর ওপর থেকে ভিউটা একটু অন্য রকমের পাওয়া যায়, সেই জন্য আমরা এসেছি। একদম সুন্দর একটা গ্রিনিশ টোন রয়েছে জলটার মধ্যে, যেটা মার্বেল ডাস্টের কারণেই হয় মূলত। আর প্রচুর লোকজন আছে, আনন্দ করছেন, তারা হই হই করছেন। আর জায়গাটা সত্যি খুব সুন্দর। তবে ওই সকলের কাছে একটাই আবেদন, যে আমাদের যে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো, সেটাকে দয়া করে একটু পরিষ্কার রাখুন। ভীষণ কষ্ট লাগে যখন দেখি যে একটা খুব সুন্দর জায়গা, কিন্তু চারপাশে অজস্র ব্যবহৃত প্লাস্টিকের নোংরা পড়ে রয়েছে, তখন সত্যি খুব খারাপ লাগে, মনটা খারাপ হয়ে যায়। তো সেইটুকুকে বাদ দিতে যদি পারি আমরা, তাহলে বোধহয় আরও ভালো হয়। এনিওয়ে, টপ সান হয়ে গেছে, খুব একটা ভালো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। একটা হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর রাস্তাটা তো অসম্ভব সুন্দর, একটু আগেই বলছিলাম যে কথা। তো এই শীতে ট্রাই করে দেখুন অযোধ্যা। আমরা এই মুহূর্তে মার্বেল লেকের উপর দিকে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যেখান থেকে একটা দারুণ মজার জিনিস হয়, একটা হাউলিং হয়, ইকো হয়ে ফিরে আসে পাহাড়ের। এটা পাহাড়ের বহু জায়গাতেই ঘটে, তো অযোধ্যার এই পার্টে এটা ঘটে, এই জিনিসটা আপনারা দেখুন। আশা করি শুনতে পেলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আমার পিছনে আপার ড্যাম, কৃষ্ণবাজার নালার ওপরে এই ড্যামটা তৈরি করা আছে। অনেকেই জানেন, ইনফ্যাক্ট এখন সকলেই জানেন, কারণ গুগলের দুনিয়া। তবু বলে রাখি যে এটা কৃষ্ণবাজার নালার ওপরে করা হয়েছিল। কনসেপ্টটা এরকম যে দুটো ড্যাম আছে, এটা পিছনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, এটাকে বলা হয় আপার ড্যাম। আর চলুন আমি দেখাচ্ছি, ওপাশে হচ্ছে লোয়ার ড্যাম রয়েছে। এই নিচের দিকে আছে লোয়ার ড্যাম,
এর ফলে কি হচ্ছে যে যখন দিনের বেলা চাহিদা যখন বেশি বিদ্যুতের, তখন এই আপার ড্যাম থেকে জল ছাড়া হয়, একটা টানেলের মধ্যে দিয়ে সেই জলটা যায়, গিয়ে টারবাইন দিয়ে, যেমন অ্যাজ ইউজুয়াল জলবিদ্যুৎ প্রকল্পে যা হয়, হাইড্রো ইলেকট্রিসিটি গ্রো করানো হয়, জেনারেট করানো হয়। আর এখানে মজার জিনিস যেটা, সেটা হচ্ছে যে রাত্রে যখন ইলেকট্রিসিটির চাহিদাটা কমে যায়, তখন ঠিক একটা উল্টো প্রসেস এখানে কাজ করানো হয়, যেটা অন্য হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ারে থাকে না। সেটা হচ্ছে কি, এই লোয়ার ড্যামের যে জল সেটাকে ধরে রাখা হয়েছে, সেটা আবার রাত্রেবেলা পাম্প করে ওপরে তুলে নিয়ে আসে। দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড পাম্প স্টোরেজ। তো এটা তৈরি করা হয়েছিল জাপানের সহযোগিতাতে, এশিয়ান ডেভেলপমেন্ট বোর্ডের ফিনান্সে তৈরি করা হয়েছিল, এটা বামফ্রন্ট সরকারের সময়। এখন আবার এইটার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এখানকার আরও দুটো নালা, টুরগা নালা আছে আর একটি নালা আছে, এই দুটোর ওপরে আবার নতুন করে পাম্প স্টোরেজ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যদি সেটা হয় তাহলে এটা হচ্ছে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট পাম্প স্টোরেজ। আর কালেকটিভলি তখন অযোধ্যা পাহাড়ের যে পোটেনশিয়াল তৈরি হবে পাম্প স্টোরেজে, সেটা এশিয়ার সব থেকে বেশি, প্রবাবলি ওয়ার্ল্ডের সব থেকে বেশি হয়ে যাবে। তো দেখা যাক সেটা কতদিনে কি হয়। উঠে এসছি অযোধ্যা পাহাড়ের উপরে। এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি না, এটা বিশেষ কোনো ট্যুরিস্ট স্পট না, কিন্তু এই জায়গাটা আমরা যখন আমাদের ইন আওয়ার হি টাইমস আমরা যখন আসতাম এই জায়গাটাতে, তখন এটাকে আমরা নিকনেম দিয়েছিলাম যে আওয়ার স্কটল্যান্ড। মানে স্কটল্যান্ডে তো যাইনি কখনো, প্রশ্নই নেই, কিন্তু এই যে জায়গাটা, এই পুরোটা উঁচু নিচু কতগুলো ঢেউ খেলানো জাস্ট মেডোর মতো ছিল, দূরে দূরে জঙ্গল, আর তার সঙ্গে এইভাবে ভ্যালিটা নিচের দিকে নেমে গেছে। তো এটা আমাদের কাছে, এটা তাপস, দিব্যেন্দু, সুদীপ, প্রসূন, সঞ্জয়দা, আমরা যারা একসঙ্গে এই রাস্তাগুলোতে হেঁটেছি, আমি তাদের জন্য এই জায়গাটাতে এলাম। এবং কি বলবো, একটা অদ্ভুত ভিতরে একটা ফিলিংস হচ্ছে, কারণ এইখানে যখন আমরা হেঁটেছি তখন নিস্তব্ধ একটা অঞ্চল ছিল, পিচ রাস্তার কথাই নেই, প্রশ্নই নেই, একটা পায়ে হাঁটা রাস্তা ছিল, আর কিচ্ছু ছিল না এখানে, বাড়িঘর তো কিচ্ছু ছিল না, জনপ্রাণী থাকতো না। ফলে এই জায়গাগুলো সম্পর্কে কেমন একটা যেন ফিলিংসটা হচ্ছে সেই আমাদের নিজেদের জায়গা, এরকম একটা ব্যাপার রয়েছে আর কি। তো আজকে যখন আমি গাড়ি চালিয়ে এই রাস্তা দিয়ে আসছি, এখানে এসে পৌঁছলাম এবং জায়গাটাকে প্রায় অবিকৃত অবস্থায় পাচ্ছি। ওয়েল, কিছু চেঞ্জেস তো আসবেই, খুব স্বাভাবিক, আশা করি দেখাতে পাচ্ছি আমাদের স্কটল্যান্ড। তো এই চেঞ্জেস তো আসবেই, এই ইলেকট্রিক লাইনগুলো নতুন হয়ে গেছে, কিছু কিছু বাড়িঘরও হয়েছে হয়তো, কিন্তু বাকিটুকু আমাদের জন্য যেমন ছিল সেই রকমই আছে। আমার যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আশা করি প্রসূন, দিব্যেন্দু, সুদীপ, তোরা বুঝতে পারছিস কথাগুলো। আলাদা করে বলার দরকার নেই যে আমি এই মুহূর্তে মুখোশের গ্রাম চুড়িদাতে দাঁড়িয়ে আছি, আর এই মুহূর্তে মুখে মুখোশ পড়তে হচ্ছে কারণ আজ এখানে যথেষ্ট ভিড় আছে। স্বাস্থ্যবিধি তো মানতেই হবে।
এই জায়গাটা এখানকার একটা সমবায় সমিতি আছে, যারা মূলত মুখোশ শিল্পী, তাদেরকে নিয়ে একটা সমবায়, তারা উদ্যোগ নিয়ে এই মিউজিয়ামটা করেছেন। চেষ্টা করছেন যে লোকাল হেরিটেজটাকে প্রিজার্ভ করার। যেখানে যারা আসছেন, এখানে চড়িদার এখন তো আন্তর্জাতিক খ্যাতি বহুদিনের, তো অনেক মানুষ আসেন, প্রত্যেকেই জানতে চান যে এই মুখোশগুলোর হিস্ট্রি কী, কীভাবে এগুলো তৈরি হয়, সেই সমস্ত ব্যাপারে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া দেওয়ার জন্য সমবায় সমিতির পক্ষ থেকে এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। যদি চড়িদায় কখনো আসেন, অবশ্যই একবার এই মিউজিয়ামটা ঘুরে দেখবেন, কারণ অনেক আপনার প্রশ্নের উত্তর, অনেক না জানা তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই বড় বড় কিয়স্কগুলো যেগুলো আছে, এখানে লেখা রয়েছে, যেমন কী কী সরঞ্জাম ব্যবহার করা হয়, এখানে লেখা রয়েছে কী তাদের টার্মিনোলজি, কী ধরনের মুখোশ কখন ব্যবহার হয়, ছৌ নাচের যে হিস্ট্রি, সেগুলো ছোট হলে তুলে ধরা হয়েছে। গম্ভীর সিং মুরার নাম রয়েছে। খুব সুন্দর করে এই মিউজিয়ামটা ওনারা তৈরি করেছেন। অবশ্যই আপনারা যখন আসবেন দেখে যাবেন। মুখোশের গ্রামে সন্ধ্যা নেমে আসছে। আমরা ইতস্তত হাঁটাহাঁটি করে বুঝে নিতে চাইছি যে মুখোশ আর মুখোশের আড়ালে আর কি কি আছে। তবে একটা কথা ওই বারবার চলেই আসছে তুলনা, সেটা হচ্ছে যে এখন যেহেতু কোনো রকমভাবেই পাখি মারা যায় না, আর পাখির পালক এই মুখোশ শিল্পের একটা প্রধান উপকরণ। যে ঝলমলে ভাবটা, সেটা তৈরি হয় কিন্তু ঝলমলে পাখির পালক থেকে। ফলে সেই যে ন্যাচারাল জায়গাটা, ন্যাচারাল বিউটিটা,
সেটা কিন্তু কোথাও হলেও একটু নষ্ট হচ্ছে। আজকে যেটা কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে মূলত প্লাস্টিকের বিভিন্ন ধরনের ডেকোরেটিভ পিস, যার ফলে মুখোশগুলোর যে অথেন্টিসিটি সেটা কিন্তু অনেকটা অংশেই নষ্ট হয়ে যাচ্ছে। আর আমি যেহেতু নিজে দেখেছি এইগুলো তৈরি করা, বসে দেখেছি, সে সময় এই ক্যামেরার এই বা সোশ্যাল মিডিয়ার এই বারণ তো ছিল না, ফলে সেগুলো তুলে রাখাও সম্ভব ছিল না। এখানে কিন্তু সমস্ত একেবারে আসল পাখির পালক ব্যবহার করা হতো এবং সেই যে মুখোশের সৌন্দর্য সেটা অন্য মাত্রার, অন্য একটা বিউটি ছিল। আমার চোখে কোথাও একটা একটু অসুবিধে হচ্ছে, মানে বিষয়টাকে মেনে নিতে আমার কোথাও একটা অসুবিধে হচ্ছে যে সেই ডেকোরেটিভ পিসগুলো বদলে গেছে এখন প্লাস্টিকের জাস্ট কতগুলো কৃত্রিম জিনিসে। এই কৃত্রিমতাটা আমার ঠিক ভালো লাগছে না, কিন্তু ওনাদেরও কোনো উপায় নেই, যেহেতু এখানে এখন এই পালক ব্যবহার করাটা একটা অত্যন্ত সমস্যার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কতগুলো আইনগত সমস্যা রয়েছে, বন্যপ্রাণ আইনের সমস্যা রয়েছে, ফলে তারাও বাধ্য হচ্ছেন সস্তা করতে একদিক থেকে, অন্য দিক থেকে বন্যপ্রাণ আইনের চাপ, দুটোর কারণেই তারা কিন্তু পাখির পালক ব্যবহার করতে পারছেন না। তো মোটামুটি এইটুকুই। কিছু জিনিস কেনার ইচ্ছে আছে, কারণ আমি যতবারই এখানে আসি কিছু না কিছু কিনে নিয়ে যাই। এখনও পর্যন্ত কিছু পছন্দ করে উঠতে পারিনি, যদি পছন্দ হয় কিনবো, তার ছবিও দেখাবো। আপাতত এইটুকুই। চড়িদাতে গালার চুড়ি তৈরি হয় না, তৈরি হয় বলরামপুরে। বলরামপুরে গালার চুড়ির একটা সুদীর্ঘ ইতিহাস আছে, সে কথায় পরে আসছি। তবে যারা চড়িদা বেড়াতে আসছেন তাদের জন্য সুখবর যে বলরামপুরের সিকান্দার ভাই এখানে একটা গালার চুড়ির দোকান দিয়েছেন, অসম্ভব সুন্দর এবং ততোধিক সস্তা, দেখলে আশ্চর্যই হবেন। অবশ্যই চড়িদা এলে এখানে একবার ঢু মেরে যাবেন। এবার আসি গালার চুড়ির কথায়, যে শুনলে অবাক হবেন যে পাট শিল্প তৈরির হওয়ার বহু আগে কিন্তু পুরুলিয়ার লাক্ষা শিল্পই ছিল বেঙ্গল প্রভিন্সের একমাত্র রপ্তানি দ্রব্য। এখানে তৈরি গালার জিনিস চালান যেত জাপান এবং মিডল ইস্টে। এবং এই যে গালার শিল্পীরা প্রকৃতপক্ষে যে বরাভূম যে জায়গাটা, সেই বরাভূমির যিনি রাজা ছিলেন, তিনি এদের 4টি পরিবারকে রাজস্থান থেকে এখানে এনেছিলেন, এনে এখানে বসিয়েছিলেন এবং তাদেরই বংশধরেরা কিন্তু আজও সেই কাজটা করে চলেছেন। এবং আজকেও কিন্তু আপনারা তাদের তৈরি কাজ দেখতে পাবেন। বহু বছর ধরে বংশ পরম্পরায় তারা সেই ধারাটা বজায় রেখে চলেছে। সন্ধে গাঢ় হয়ে আসছে পুরুলিয়ার মুখোশ গ্রামে। দিকে দিকে আলো জ্বলে উঠছে শিল্পালয়গুলিতে, শিল্পীরা দিচ্ছেন তুলিতে টান। বাতাসে ভাসছে ধোঁয়া আর ধূপের গন্ধ, আর সব কিছু ছাড়িয়ে আমি এক অদ্ভুত ভাতের গন্ধ পাই। পুরুলিয়ার মুখোশ গ্রাম জেগে ওঠে তার শিল্প নিয়ে, তার ক্ষুধা নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে। আমরা রিসর্টে ফিরে যাই।